হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 4th সেমেস্টারের স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা AEC ইংলিশ যারা নিয়েছো তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো দেখো, আমি একটা কবিতা পড়াতে চলেছি, তার নাম হচ্ছে দ্য ফিমেল অফ দ্য স্পিসিস। ঠিক আছে, লিখেছেন গৌরী দেশপান্ডে। একটু কবি পরিচিতি সম্বন্ধে জেনে নিই। গৌরী দেশপান্ডে একজন কবি এবং ছোট গল্পকার ছিলেন। তিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং মারাঠি ও ইংরেজি দুটি ভাষাতেই তিনি লিখতেন। তার মা ইরাবতী কার্ভে একজন খ্যাতনামা পণ্ডিত ও মহাভারতের গবেষক ছিলেন। দেশপান্ডের অনেক লেখায় তিনি সমাজের ভণ্ডামিপূর্ণ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি দ্য আরাবিয়ান নাইটস বা আরব রজনী বইটিকে মারাঠি ভাষায় অনুবাদও করেছিলেন। এই কবিতাটা যে আমরা পড়তে চলেছি, সেই কবিতার মধ্যে কবি ভারতীয় যে মহিলা, অর্থাৎ যে গৃহিণীদের একঘেয়েমি, অবসাদ, একটা নিঃশব্দ তাদের যে সহ্যশীলতাকে তুলে ধরেছেন। তিনি সূক্ষ্মভাবে ইঙ্গিত করেছেন যে ভারতীয় গৃহিণীরা তাদের মানসিক যন্ত্রণা আর হতাশাকে সঠিকভাবে প্রকাশ করতে অক্ষম এবং মেয়েরা যেন নিজের মনের কথা বলতে পারে, সেটাই তাদের সব থেকে বেশি দরকার। এই কবিতায় বলা হয়েছে একজন মেয়ের মনে হয় আর একজন মেয়ের সঙ্গে মনের কথাটা বলাটা খুব দরকার। অর্থাৎ পুরুষ অতটা ভালো করে বুঝতে পারবে না তাদের মনের কষ্ট, তাদের মনের জ্বালা যন্ত্রণাটা। তো তারা মেয়েদের সঙ্গেই তাদের মনের কথাটা শেয়ার করতে চায়, তাতে তাদের মনটা অনেকটা হালকা হয়। এই কবিতাটি একটি স্তবকেই লেখা, মোট 17টি লাইন আছে এই কবিতাটার মধ্যে। এখানে কোনো ছন্দ নেই, এটা মুক্ত ছন্দে লেখা হয়েছে। ভাষা খুবই সহজ আর মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকেই লেখা হয়েছে এটা। মানে এই কবিতাটা শুধু মেয়েদের জন্যই লিখেছেন গৌরী দেশপান্ডে, যারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকতে পারে বা যে কোনো অন্য মেয়েদের সঙ্গে তারা গল্প করতে ভালোবাসে বা বাইরে তারা হাসি খুশি, বাইরে দেখে তাদের হাসি খুশি বলে মনে হয়, কিন্তু মনে মনে তারা অনেক স্বপ্ন, তাদের ইচ্ছাকে চেপে রেখেছেন, যা তারা অনেক আগে তারা সেটা ত্যাগ করেছেন। তো আমি ভালো করে আরো বিস্তৃত বিবরণটা একটু ভালো করে দিয়ে দেবো নিজের মতন করে। আগে কবিতার মানেটা ভালো করে আমরা জেনে নিই, প্রত্যেকটা লাইন বাই লাইন তার কবিতার লাইনের মানেগুলো একটু জেনে নিই, তারপরে আমি সামারি মতন আমি আমার মতন করে বলে দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, চলো। Sometimes you want to talk about love and despair and the ungratefulness of children. মানে কখনো কখনো, sometimes মানে কখনো কখনো তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা, হতাশা আর সন্তানদের অকৃতজ্ঞ নিয়ে কথা বলতে ইচ্ছে করে। ইউ ওয়ান্ট টু টক, তুমি কথা বলতে চাও। কি নিয়ে কথা বলতে চাও? ভালোবাসা নিয়ে। ডেসপায়ার মানে হতাশা নিয়ে। আর কি না, আনগ্রেটফুলনেস অফ চিলড্রেন মানে সন্তানদের অকৃতজ্ঞতা নিয়ে কথা বলতে ইচ্ছে করে কখনো কখনো। ঠিক আছে, অর্থাৎ কি বলতে চাইছে? অর্থাৎ এখানে বলছে, এই লাইনটা এমন একটা মুহূর্তকে তুলে ধরা হয়েছে যখন একজন নারীর মনে নানা আবেগ আর কি ভর করে। তিনি প্রেমের স্মৃতি, জীবনের হতাশা, সন্তানদের অকৃতজ্ঞতায় ভোগেন, যা তার মনে গোপন বেদনা সৃষ্টি করে। এইসব বিষয়ে তিনি খোলামেলা কথা বলতে চান। তার মধ্যে যে জীবনের হতাশা, সন্তানদের একটা অকৃতজ্ঞতায় যে ভোগেন, এইসব বিষয় নিয়ে একদম খোলাখুলি ভাবে কথা বলতে চান। ম্যান ইজ নো ইউজ হোয়াট এভার দেন, কিন্তু সেই মুহূর্তে একজন পুরুষ কোনো কাজে কিন্তু আসে না। অর্থাৎ এই লাইনের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন কবি? যে এমন একটা আবেগঘন সময়ে একজন পুরুষ নারীর অনুভূতি বোঝার মতন সংবেদনশীল নন। একজন পুরুষ বুঝতে পারে না, নারীর ভেতরের একটা সংবেদনশীল মনকে বুঝতে পারে না। পুরুষেরা তখন তার জন্য একেবারেই অপ্রাসঙ্গিক। তাদের যে একটা সহানুভূতি, সান্ত্বনা তখন কোনো কাজেই আসে না। অর্থাৎ তারা যে মন খুলে কথা বলতে চায়, তারা মনের কষ্ট, দুঃখ, ব্যথা বেদনাকে তারা যে শেয়ার করতে চায়, সেক্ষেত্রে কিন্তু পুরুষ কিন্তু উপযুক্ত নয়। অর্থাৎ সেই পুরুষেরা কিন্তু সেটা তখন বুঝতে পারবে না, মেয়েদের মনটাকে তখন বুঝতে পারবে না। You want then your mother or sister or the girl with whom you went through school and your first love and her. তখন তুমি চাও, তোমার মাকে চাও, তোমার বোনকে চাও, অথবা সেই মেয়েটিকে যার সঙ্গে তুমি স্কুল পেরিয়েছিলে, আর তোমার প্রথম যে প্রেমকে, আর তাকে। অর্থাৎ এখানে এই লাইনগুলোর মধ্যে দিয়ে কি বলতে চাইছে কবি? এই লাইনের মধ্যে কবি দেখাতে চেয়েছেন যে নারীর
আবেগপূর্ণ মুহূর্তে তার প্রয়োজন হলো সেই সময় নারীদের দরকার, যারা তার আবেগ, তার জীবন সংগ্রাম, তার স্মৃতিগুলোর সঙ্গে জড়িয়ে আছে। মা হতে পারে, বোন হতে পারে, স্কুল জীবনে বান্ধবী কিংবা প্রথম প্রেমের স্মৃতি, এগুলোই তখন তাকে মানসিক ভাবে ভরসা দেয়। এই সম্পর্কগুলোতে তাকে সহানুভূতি, বোঝাপড়া, যা পুরুষদের থেকে সেটা কিন্তু পাওয়া যায় না। সেটা কাদের থেকে পাওয়া যায়? সেটা নারীদের থেকে। অর্থাৎ নারীদের মন, অর্থাৎ মেয়েদের মন মেয়েরাই বুঝবে। অর্থাৎ তবে তাদের একটা মানসিক একটা ভরসা তারা একটা পাবে, তাদের সহানুভূতি, তাদের বোঝাপড়া, সেটা পুরুষদের থেকে কিন্তু তখন তারা পাবে না। ফার্স্ট চাইল্ড, অর্থাৎ প্রথম সন্তানকে, গার্ল, একটি মেয়েকে, অ্যান্ড ইয়োর সেকেন্ড, এবং আপনার দ্বিতীয় প্রেমকে। তো এখানে আগেরটার সাথেই এটা আর কি পুরো ব্যাপারটা জুড়ে রয়েছে। যে বলতে চাইছে কি, আগের যে লাইনগুলো বললাম, অর্থাৎ এই সময়ে মানে আপনি মানে খুঁজে পান এমন নারীদের যারা আপনাকে একটা আবেগগতভাবে বুঝবেন। সে আপনার মা, বোন, স্কুলের পুরনো বন্ধু, এমনকি সেই প্রেমিকা যার সঙ্গে আপনার একটা সংবেদনশীল ইতিহাস আছে। এখানে বোঝানো হচ্ছে আবেগ বোঝা একটা ব্যাপার, মানে পুরুষদের তুলনায় নারীরাই বেশি উপযুক্ত আর কি ব্যাপারটা। তারপরে কি বলছে, ইউ সিট উইথ দেম অ্যান্ড টক। তো আপনি তাদের সঙ্গে বসেন এবং কথা বলেন, মানে আপনি তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে একটা কথাবার্তার মধ্যে একটা মানে মগ্ন থাকেন, নিজেদের মনের কথাগুলো ভাগ করে নেন। এটা এক ধরনের নিরাময়, একটা শান্তির মুহূর্ত। See songs and you sit and sip and speak of the rate of rice and the price of tea and the scarcity of cheese. অর্থাৎ সে সেলাই করে আর আপনি বসে চুমুক দেন, মানে পরিবেশটাকে বোঝানো হচ্ছে, এবং চালের দাম, চায়ের মূল্য, চিজের দুর্বলতা নিয়ে কথা বলেন। এসব বিষয় আর কি কি বিষয় নিয়ে কথা বলেন সেগুলো বলছে। অর্থাৎ এখানে বলতে চাইছে কি না, একটা সাধারণ বিষয় নিয়ে কথা বলা হলেও এই কথাবার্তার মধ্যে একটা গভীরতা রয়েছে, আবেগের প্রকাশ রয়েছে। মানে যেন দৈনন্দিন জীবনের আড়ালে জীবনের বড় দুঃখগুলো ঢেকে রাখা হয়। অর্থাৎ ওই নারীটি হয়তো তার মা, বোন বা প্রাক্তন প্রেমিকা, ঘরোয়া কাজে ব্যস্ত, কিন্তু তার উপস্থিতিই শান্তি দেয়। কথাবার্তার মধ্যে দিয়ে তাদের একটা শান্তি আসে, একটা মনের প্রাণের কথাগুলো বলে একটা শান্তি হয় তাদের মধ্যে। You know both that you have spoken of love and despair and ungrateful children. আপনারা হয়তো দুজনেই জানেন আপনাদের আসল প্রেম, হতাশা আর অকৃতজ্ঞ সন্তানদের কথাই বলছেন। যদিও আর কি কথাবার্তাটার ছিল, মানে কথাবার্তা ছিল চাল, চা, এই চিজের দাম, আসলে তার পেছনে ছিল গভীর একটা আবেগ। মানে কথাবার্তা ঘরোয়া এমনি জিনিসপত্র নিয়ে কথাবার্তা হচ্ছিল, কিন্তু তার মানে পেছনে ছিল গভীর আবেগ, ভালোবাসার কষ্ট, জীবনের হতাশা, সন্তানদের অবহেলা। এইভাবে নারীরা বোঝে না বলা কথাও, মানে এমন এক বোঝাপড়া যা শব্দের চেয়েও এখানে গভীর। তো আমি যদি এটা সামারি মতন করে দিই তাহলে কি বুঝবে দেখো। অর্থাৎ এই কবিতার মধ্যে কবি বলতে চেয়েছেন, যখন কোনো মেয়ের ভালোবাসা আর দুঃখ নিয়ে মন খুলে কথা বলার দরকার হয় কোনো মেয়েদের, তখন একজন পুরুষের তেমন কোনো দরকার হয় না। কারণ একজন পুরুষ বুঝতে পারে না একজন মেয়ের মনে কি চলছে, আর সমাজ বা পরিবারের কাছ থেকে যে কত কষ্ট পায় তারা। তখন সেই মেয়েটি চায় যেন তার মায়ের মতন, বোনের মতন, প্রিয় বান্ধবীর মতন বা কোনো মেয়ে তার পাশে থাকে, কারণ তারাও একই রকম কষ্ট বুঝতে পারে। তারা একসাথে বসেই মেয়েদের মতো নিজেদের মনের কথা বলে, তখন সবাই বুঝতে পারে তারা একরকম সমস্যা নিয়ে ভাবছে, তাই একে অপরের সহজে বোঝাটা মানে খুব সহজ হয়। এরপর সেই আর কি দলে তাদের মেয়েরাও যোগ দেয়, তারা সবাই একসাথে বসে, কেউ চা খায়, কেউ সেলাই করে, কেউ কথা বলে। তো তারা ঘরের খরচ, বাজারের দাম নিয়ে কথা বলে, কারণ তাদের সবারই টাকা পয়সা বাঁচিয়ে তাদেরকে চলতে হয়। তারপর তারা বলে মানে ওই চিজ এর খাবার পাওয়া যাচ্ছে না, দুর্লভ হয়ে উঠেছে, এর মানে তারা অনেক কিছু ছেড়ে দিয়েছে যাতে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে বড় হতে পারে, তারা স্যাক্রিফাইস করেছে। কিন্তু ছেলেমেয়েরা বুঝতে পারে না তাদের মারা কত কষ্ট সহ্য করে। যদিও তারা মুখে কিছু না বলে, কিন্তু একই সাথে বসে কথা বলাটা এক ধরনের বোঝাপড়া। কেউ কিছু না বললেও সবাই জানে কে কি বলতে চায়, তাই শেষে সবার মনটা একটা হালকা হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে মেয়েদের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, তারা যে কতটা
কষ্টে থাকে, তারা যে কতটা যন্ত্রণায় থাকে, তার সংসারকে ঠিক মতন করে আগলে রাখার জন্য তাদেরকে কত স্যাক্রিফাইস করতে হয়, এবং সেগুলো যে পুরুষরা বোঝে না সমাজে, সেটাও বলতে চেয়েছে কবি এখানে। আর একটা পাঠকবর্গের সঙ্গে একটা সুন্দর এখানে একটা যোগাযোগ হয়েছে, মানে কবি এইভাবেই দেখিয়েছেন, ঠিক আছে। আর একটা মানে নারীদের মনের কথা নারীরাই বুঝতে পারবে, কারণ তারা একই সমস্যার সম্মুখীন। তো এইভাবে হয়তো কথাবার্তাটা ঠিক সেভাবে তারা অতটা প্র্যাকটিক্যালি বাস্তবে হয়তো ওইভাবে বলে না, একদম মানে একদম কি বলবো, সরাসরি ভাবে, কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে তারা যেন সেই মনের কষ্টটা যেন তারা হালকা করতে চায়, তারা যেন একে অপরকে বুঝতে পারে যে কি নিয়ে আলোচনা করতে চাইছে। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। তো আমি যতটা সম্ভব পেরেছি নিজের মতন করে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো। টাটা।